বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ আয়োজিত কেন্দ্রীয় অনলাইন প্রশিক্ষণ ক্লাসে আজকে আমাদের আলোচনা আদর্শ আরোগ্যের পথে বাধা সমূহ। আজকে আমাদের আলোচক অধ্যাপক ডাক্তার শ্রীকান্ত চৌধুরী, এমডি হোমিওপ্যাথি, কলকাতা। আপনারা জানেন শ্রীকান্ত চৌধুরী আমাদের হরিমোহন চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান। তো এবং উনি আমাদের হরিমোহন চৌধুরী আমাদের পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। আর আমাদের শ্রীকান্ত চৌধুরী সাহেব আমাদের হোমিওপ্যাথিক পরিষদের একজন উপদেষ্টা। তো আজ আমরা আলোচনা শুনবো। অবশ্যই আশা করব যে খুব ভালো আলোচনা হবে। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং সেখান থেকে যেটা অর্জন করবেন এবং আপনাদের দৈনন্দিন প্র্যাকটিসে আপনারা কাজে লাগাতে পারবেন আশা করি। তো আমি দাদাকে অনুরোধ করব আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা সবাই। আজকে অনেকদিন হয়ে গেল, আগস্ট মাস থেকে আমাদের এই ক্লাসটা শুরু হয়েছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 3 মাস অতিক্রান্ত। প্রচুর ডাক্তার বন্ধু, ছাত্রছাত্রী, তারা এখান থেকে অসম্ভব ভালো জিনিস কিছু শিখতে পারছে। আমি নিজেও খুব নিজেকে অনেক বেশি আপলোড করতে পারছি এই ক্লাসগুলি শুনে। যদিও আমি সব সময় হয়ে ওঠে না, তাহলেও আমি চেষ্টা করি যে আমি এই ধরনের ক্লাসগুলিতে যাতে আমি অ্যাটেন্ড করতে পারি। কারণ মানুষের তো শিক্ষার কোনো শেষ নেই। আমরা যতদিন বাঁচবো ততদিন শিখবো। আর হোমিওপ্যাথি হলো একটা মহাসাগর। এই সাগরে থেকে আমরা যেটুকু জানি সেটা আমরা শুধুমাত্র কয়েকটা নুড়ি কোরানো ছাড়া আর কিছুই কিন্তু আমরা পারিনি। চেষ্টা করি যাতে প্রতিদিন আমরা নতুন নতুন কিছু না কিছু আমরা শেখার, সেই তাগিদেই আমি নিয়মিত ক্লাসগুলি করার চেষ্টা করি। আমার সৌভাগ্য যে এই ক্লাসের যারা পরিচালক মন্ডলী, তারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমি যেন সবার সাথে যাতে শেয়ার করতে পারি, সেটা আমাদের খুব কৃতজ্ঞ। এর মধ্যে আমরা ডাক্তার আলাউদ্দিন সাহেব প্রাঞ্জল ভাষায়, খুব সহজ ভাষায় অর্গাননটাকে মানুষের কাছে নিয়ে যেতে, বোঝাতে পারছেন। ডাক্তার ফারুক ইলাহি, তিনি যে ম্যাথমেটিকা শেখানোর যে কৌশল, এই কৌশলটা অনবদ্য কৌশল। আমার মনে হয় না যে আমি এত সুন্দরভাবে ম্যাথমেটিকা কোনো ক্লাস করতে পেরেছি আমার জীবনে। সত্যি আমরা ডক্টর ফারুক ইলাহি সাহেবের ক্লাস আমরা খুব নিজেদের খুব উত্তরণ ঘটাতে পারছি। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের চেষ্টাই হলো যে আদর্শ হোমিওপ্যাথি তৈরি করা। তার জন্মলগ্ন থেকে আমি যেদূর ইতিহাস জানি, যে অপহোমিওপ্যাথির বিরুদ্ধে লড়াই করা, মানুষকে সঠিক হোমিওপ্যাথির শিক্ষাদান করে তাদের তৈরি করা, যাতে রুগ্ন মানব জাতি কিছুটা হলেও আরোগ্যের পথে যেতে পারে। এটা ধারাবাহিকভাবে বিগত 50 বছরের উপরে, এখন প্রায় 52 বছর হতে চলল, এই কাজটা চালিয়ে যাচ্ছে নিরলস ভাবে। যারা কর্মকর্তা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছে। বাংলাদেশে হোমিওপ্যাথির যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে কর্মপদ্ধতিগুলি যেটা চলছে, এটা ছাড়া কোনো উপায় নেই। সত্যি ভালো কোনো শিক্ষক নেই। কলেজগুলিতে নামমাত্র ভর্তি হয়, শুধুমাত্র সার্টিফিকেট আদায়ের জন্য কলেজের শিক্ষা হয় না। আমরা নিজেরাও দেখেছি, আমাদের অভিজ্ঞতাও তাই, যে কলেজের শিক্ষাটা শুধুমাত্র পাস করার জন্য যেন শিক্ষা, কিন্তু আসল রুগী দেখা, রুগীটাকে বোঝা, রোগটাকে বোঝা, সঠিকভাবে ওষুধ নির্বাচন করার যে কলা কৌশল, এইগুলি কিন্তু গুরু যদি না থাকে, এগুলি সঠিকভাবে পাওয়া যায়। এই জন্য আমি বলি যে হোমিওপ্যাথি একটা গুরুমুখী বিদ্যা। সেই গুরুকে হতে হবে কিন্তু আদর্শ একজন হোমিওপ্যাথ। গুরু নির্বাচন যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি নিজেরাই কিন্তু সেখানে আমাদেরই ক্ষতি হবে। ফলে পরিষদ
যে কাজটা শুরু করেছেন, আমি ধন্যবাদ দেব সবাইকে যে একটু দেরিতে হলেও সঠিক সময়ে সঠিক কাজটা শুরু করার জন্য। আমি মার্শাল ভাইয়ের আলোচনা শুনেছি, নাজির হোসেন সাহেব বলেছেন, কর্নেল সাহেব ডক্টর আজিজুর রহমান তিনি তার বক্তব্য শুনেছি, এবং আব্দুল মতিন সাহেব, ডক্টর আব্দুল মতিন, ইনাদের সবারই আন্তরিকভাবে চেষ্টা করেছেন তারা যে সঠিক শিক্ষাটা দেওয়ার। আজকে আমার সাবজেক্টটা আমাকে বলার জন্য করা হলো, সেটা হলো যে আরোগ্যের প্রতি কি ধরনের বাধা, সেগুলি নিয়ে আলোচনার জন্য। তো আমার এই একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা বিশেষ একটা আলোচনা হয় না, এই সাবজেক্টটা তৈরি করা এবং সেটার উপর এমফাসাইজ করা, এছাড়া আমরা কিন্তু সত্যি ভালো চিকিৎসক হতে পারবো না যদি জিনিসগুলি আমাদের মাথার মধ্যে না থাকে। কিছু ভুল ত্রুটি হয়তো হয়ে যাবে, সময়ের অভাবে আমি খুব ভালো মতো তৈরি করতে পারিনি। যেটুকুনো বলবো সেটুকুনোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনারা নিজে গুনে আমাকে সংশোধন করে দেবেন। এই বলে আমরা আজকের আলোচনায় যাব। মূল কথা হলো যে মানুষ তো সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, মানুষ টিকে থাকতে পারে। আর আমরা হোমিওপ্যাথটা কিন্তু এই সমাজেরই সৃষ্টি। তো সুতরাং আমাদের শুধুমাত্র মানব দেহ, তার গঠন, প্রকৃতি এবং কার্যপদ্ধতি এগুলো জানলেই শুধুমাত্র হবে না। রুগ্ন মানব জাতিকে যথার্থভাবে আরোগ্য করাই হলো চিকিৎসকের পরম এবং চরম লক্ষ্য। হেনিম্যান অর্গাননের প্রথম সূত্রে এটা বলেছেন যে অনলি মিশন, একমাত্র অনলি মিশন টু রিস্টোর দ্য হেলথ, টু সিক অ্যাজ ইট ইজ টার্ম কিউর অ্যাজ ইট টার্ম। তাইলে এখানেই কিন্তু হেনিম্যান বলে দিয়েছে যে আমাদের মূল যে কর্তব্য, সেই কর্তব্যটা কি। এখন এইটাকে করতে গেলে আমরা যেমন অ্যানাটমি জানবো, যেমন ফিজিওলজি জানবো, যেমন প্যাথোলজি জানবো, যেমন সার্জারি জানবো, এই অ্যালাইড সাবজেক্ট গুলি যেমন জানবো, সঙ্গে জীবন কি, মৃত্যুটা কি, সুস্থ কি জিনিস, অসুস্থতা কি জিনিস, ওষুধ এবং ওষুধের কার্যকারিতা সহ সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলি আমাদের কিন্তু হৃদয়ঙ্গম করতে হবে। অন্যদিকে সুস্থতা সম্পাদন করার জন্য এবং স্বাস্থ্য রক্ষার তাগিদে রোগের কি উৎস, সেই উৎসটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। আর স্বাস্থ্য বিরোধী অবস্থা এবং পরিবেশ ও সমাজ ব্যবস্থা সম্বন্ধে আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। কারণ আমরা শুধুমাত্র চিকিৎসক নয়, আমরা স্বাস্থ্যের রক্ষক। অর্গাননের চতুর্থ সূত্রে হেনিম্যান যথার্থভাবে সেটা বলেছেন, একজন ডাক্তার শুধুমাত্র চিকিৎসক নয়, সে কিন্তু একটা স্বাস্থ্যের রক্ষক। শুধু ওষুধ দিলেই কি একটা রোগ সেরে যাবে? তাকে অন্যান্য কিছু, যাতে তার রোগ না হয়, সুস্বাস্থ্য যাতে বজায় থাকে, সেইভাবে তাকে উপদেশ দেওয়া, তাকে পরামর্শ দেওয়া, এগুলি কিন্তু একজন চিকিৎসকের মূল কাজ। এটা যদি না হয় তাহলে কিন্তু স্বাস্থ্য রক্ষকের কাজটা হবে। রোগ কিন্তু বিনা কারণে যে আসে না, বিনা শর্তে সৃষ্টিও হয় না। অর্গাননের 33 সূত্রে হেনিম্যান এটা বলেছেন, রোগ বিনা শর্তে বিনা কারণে হয় না। সেই জন্য আরোগ্যও কিন্তু শর্তহীন হতে পারে। আরোগ্য করার জন্য কতগুলি শর্ত থাকে, এই শর্তগুলি কি কি সেগুলি আমাদের খুঁজে বের করতে হবে। সেটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। তো রোগ আরোগ্যের জন্য আমরা আরোগ্য সহায়ক পরিবেশ এবং সমাজ ব্যবস্থা যে অবশ্যম্ভাবী, হেনিম্যান কিন্তু 259 থেকে 263 সূত্রে এটা কিন্তু যথার্থভাবে তিনি উল্লেখ করেছেন। সমস্ত কিছু হেনিম্যান সাহেব বলে গেছেন, আমরা শুধু তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে এবং সেইভাবেই আমাদের নিজেদের পরিচালনা করতে হবে। কাজে জীবনী শক্তি ও রোগ শক্তি ও ওষুধ শক্তির মূল সুর বুঝলেই আমাদের হবে না, আমাদের বুঝতে হবে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশিক এবং সাংস্কৃতিক শক্তির মূল সুর। স্বাস্থ্য হলো মানুষের মূল সম্পদ, সেই জন্য যথার্থ ভাবে এই সম্পদকে টিকিয়ে রাখার জন্য পরিবেশ এবং সমাজ ব্যবস্থাও কিন্তু সহায়ক হওয়া
সুষম হওয়া এবং স্বাস্থ্যসম্মত হওয়া কিন্তু প্রয়োজন। মনে রাখতে হবে আরোগ্যের ক্ষেত্রে ভাইটালিটি বা জীবনী শক্তি ওরে, এই যে ভাইটালিটি এবং জীবনী শক্তি এটা কিন্তু ইন্টারনাল কন্ট্রাডিকশন, আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এরপরে হলো বহির্দ্বন্দ্ব দ্বন্দ্ব, যেটা পরিবেশ এবং সমাজ ব্যবস্থা প্রভাব, এটা একটা মুখ্য ভূমিকা পালন করে। জন্মগত বা বংশগত রোগগুলি যথেষ্ট সময় সাপেক্ষ এবং ক্ষেত্র বিশেষে কিন্তু অনেক সময় দুঃসাধ্য, কিন্তু একই ডিজিজ তরুণ রোগগুলির যে কারণ, সেই কারণগুলি জানতে গেলে আমাদের কিন্তু যেগুলি বাধাগুলি, সেই বাধাগুলি আমাদের মনে রাখতে হবে, সেভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। কি কি কারণে আমরা বাধার সম্মুখীন হতে পারি? একটা হলো ব্যক্তিগত জীবনযাত্রার কারণে। আমরা একটা একটা করে পয়েন্ট আমরা আলোচনা করি। এই ব্যক্তিগত জীবনযাত্রার মধ্যে অনিয়মিত আহার এবং নিদ্রা, ঠিক সময় আমরা খাওয়া দাওয়া করি না, মিনিমাম যে 6-7 ঘন্টা ঘুমানো দরকার, সেই ঘুমটা আমাদের ঠিক মতো হচ্ছে না। সুতরাং আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু অসুস্থতার দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ওষুধ গুণ সম্পন্ন খাদ্য গ্রহণ, 259 সূত্রে হ্যানিম্যান বলেছেন যে এমন খাওয়া ঠিক না। একটা ট্রিটমেন্ট চলার সময় যদি দেখা যায় যে এমন ওষুধ দিচ্ছি কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে কিছু কিছু জিনিস সে খাচ্ছে যেগুলিকে এই ওষুধটার গুণটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। তো সুতরাং চিকিৎসা করতে গিয়ে সেই সমস্ত জিনিসগুলি যাতে বর্জিত হয় সেগুলি দেখতে হবে, না হলে কিন্তু ওষুধ ঠিক মতো কাজ করবে না, রোগীও কিন্তু সঠিকভাবে আরোগ্য হবে। সাময়িক আরামপ্রদ খাদ্য, ইদানিং তো অর্ডার দেওয়া হচ্ছে, বাড়িতে খাওয়া চলে আসছে, ফাস্ট ফুড, হ্যাঁ, তারপর স্পাইসি ফুড। হ্যানিম্যান কিন্তু 263 সূত্রে বলেছেন যে এইগুলির মধ্যে কিন্তু শরীরের যে চাহিদা, যে সেই চাহিদাগুলো সমস্ত পূরণ হচ্ছে না, অপূর্ণ থেকে যাচ্ছে, ফলে ধীরে ধীরে মানুষ অসুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। 261 সূত্রেও বলেছেন শরীর চর্চা ঠিক মতো করতে হবে। যদি শরীর চর্চা ঠিক মতো না করে তাহলে কিন্তু নানা রকমের রোগের আবির্ভাব ঘটবে। স্বাস্থ্য হানিকর নেশা, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া, মদ, বিভিন্ন ধরনের ড্রাগ আছে, সেগুলি নিয়ে অসুস্থ হচ্ছে এবং রোগী আমাদের কাছে চিকিৎসার জন্য আসছে। এখানে ডাক্তারের, একজন চিকিৎসকের দায়িত্ব তাকে এই স্বাস্থ্যহানিকর নেশাগুলি থেকে যাতে তাকে এড়িয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করা। এই মাস 4 আগে আমার কাছে মা তার মেয়েকে নিয়ে এসছে। মেয়ের বয়স এই 15-16 বয়স। মেয়ে হিরোইন নেশা, তাকে কিছুতেই ছাড়াতে পারছে না। বলছে দাদা আপনি একটু চেষ্টা করুন মেয়েটা যেন এই নেশাটা যেন ছাড়তে পারে। মহা মুশকিল। আমি কিন্তু হাল ছাড়ি, মেয়েটাকে নিয়ে 2 দিন ধরে তাকে কাউন্সিলিং করলাম, তাকে বোঝালাম। প্রথম কথা, সে তো মেয়ে, সে তো গিয়ে হিরোইনটা জোগাড় করে না, কাউর না কাউর মারফতে সে হিরোইনটা কালেকশন করে এবং সে নেয়। তাইলে কাউর না কাউর মারফতে যখন হয় সেটা মোবাইলের মধ্যে দিয়ে হয়। প্রথমেই তাকে বুঝিয়ে তার মোবাইলটা আমি সিজ করি, মোবাইলটা আমাকে দাও, তুমি 1 মাস পরে এই মোবাইলটা তুমি পাও। এর কারণ হলো যাতে তার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়। 2 নম্বর, ওর মাকে বললাম যে ওর সামনে বলিনি, অন্যভাবে বলেছি, মেয়ে কোথাও যেন না বেরোয়, এটা পাহারা দিতে হবে। মেয়ে যদি বেরোয় এর জন্য দায়ী কিন্তু তুমি। মেয়ে বেরোলে কাউর না কাউর ফোন থেকে সে জোগাড় করে সে নেশাটা চালিয়ে যাবে। তো সুতরাং এটা তোমার কর্তব্য মেয়েকে সঠিকভাবে রাখা। আর মেয়েটা আমাকে বলছে যে আমি যখন সময় হয় শরীরটা কিরকম শুকিয়ে আসে, মাথা ঝিমঝিম করে, হ্যাঁ, রাত্রে
ঘুম হয় না, অস্থির করে মাথাটা কিরকম, ঠিক আছে আমি একটা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা খাও, আর আমার কথা একটু মনে রাখবে, তোমাকে ঠিক করার দায়িত্ব কিন্তু নিলাম, আমার সম্মানটা তুমি একটু রক্ষা করো, পারবে না? হ্যাঁ, ডাক্তার পারবো। এই তো গুড গার্ল। দেখি, তাকে ওষুধ দিলাম, হিরোইন বলে একটা ওষুধ আমি বানিয়েছি, হিরোইন থেকে বানানো হয়েছে। তাহলে হিরোইনের অভাবটা, সেই নেশাটা যখন শরীর যখন চাইবে, তখন তার ডাইনামিক ফোর্স যদি আমরা তাকে দিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি শরীরের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়াগুলি ধীরে 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 কেটে যায়। সত্যি তাই, আজকে 4-5 মাস হয়ে গেল, কি আরো বেশি হবে, মেয়েটা কিন্তু ফ্রি ফ্রম এনি সোর্স অফ ড্রাগ এডিকশন। তাহলে আমাদের শুধু ওষুধ দিলে হবে না, রুগীকে কিন্তু যথার্থভাবে সেটা কিন্তু তার কুফলটা বোঝাতে হবে এবং তাকে সুস্থ সামাজিক জীবনে নিয়ে আসতে হবে। যদি আমরা এটা অবহেলা করি, তাহলে কিন্তু আমরা হারাবো যে একটা সম্ভাবনাময় জীবন। যৌন অত্যাচার, এটা ভয়াবহ, অনেকের নানা রকম অভিজ্ঞতা আছে। আমার ক্লিনিকের বিল্ডিংটা যখন হয়, তখন এক মিস্ত্রি আমার কাছে পরবর্তীতে আসে, ডাক্তারবাবু চিনতে পারছেন? তবে আমি অমুক, এই তো তার একটা পেটের একটা সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, কিছুই খেতে পারে না। তো যাই হোক, তাকে ওষুধ টষুধ দেওয়া হলো, ওষুধ দেওয়ার পরে সে ধীরে 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 পেটের অবস্থাটা চলে গেল। এর প্রায় বছর দেড়েক পর আমার কাছে আরেকটা রুগী ছিল, ও বসে আছে, তো ওর লাইন যখন আসে আমি ওকে ডাকলাম, বলে না সবার শেষ হয়নি, আমার একটু ব্যক্তিগত কথা আছে, আমি পরে দেখাবো। রুগী যখন সব শেষ হয়ে গেল, তখন ও আমার কাছে আসলো, পেনিসে যৌনাঙ্গে একটা ক্ষত তৈরি হয়েছে, সেখান থেকে সিক্রেশন হচ্ছে। লজ্জায় আমি কাউকে বলতে পারিনি, আপনি আমাকে এখান থেকে একটু বাঁচান। আমি প্রথমে জিজ্ঞেস করলাম, সব তো বুঝলাম, তুমি বউ ছাড়া অন্য কোনো মহিলার কাছে গেছিলেন? মাথাটা নিচু করে, ওরা ডাক্তারের কাছে কিন্তু মিথ্যা কথা বললো হবে, স্বীকার করলো যে সে আনফল্ড সেক্সুয়াল রিলেশন তৈরি করছে, এবং সেটা একবারই, কিন্তু যা দুর্ঘটনা ঘটার ওই একবারই তাকে অ্যাটাক করলো। তাকে বোঝালাম যাতে আর এই ধরনের কোনো অভ্যাস না থাকে, মানে অভ্যাস যেন না রাখে, যেন নিজের লোককে সম্বরণ করতে পারে, সেইভাবে তাকে বোঝানো হলো, তাকে ওষুধ দেওয়া হলো, আলটিমেটলি ঠিক হয়ে কয়েক মাস আগে আমার কাছে এক মহিলা এলো, সে প্রায় বছর 3 ধরে কষ্ট পাচ্ছে, ভেজাইনার নিচে যেখানে মিউকাস মেমব্রেন এবং স্কিনটা মিট হচ্ছে, সেই জায়গাটায় বারবার করে চিড়ে যাচ্ছে এবং সাইকেলও চালাতে পারছে না। সে একজন সরকারি কর্মচারী, তাকে খোলাখুলি জিজ্ঞেস করলাম যে তোমার কোনো অবিবাহিত, 31 বছর বয়স, বিয়ে হয়নি, সংসারের কাজের চাপের জন্য বিয়েটা হয়নি, অর্থনৈতিক কারণেই হবে হয়তো, কিন্তু এটা বেরিয়ে এলো যে মাস্টারবেশন করতে গিয়ে তার ঘুমটাই চিড়ে গেছে, এবং এটা প্রায় কন্টিনিউ হয়, বারবার করে ইনজুরি হচ্ছে, চিরিয়ে যাচ্ছে। তখন তাকে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হলো কি কারণে ইনজুরি হচ্ছে, ইনজুরি থেকে নিষ্কৃতি পেতে গেলে কি হবে, লিউকোরিয়া থেকে মানে সারা স্রাব যেটা হচ্ছে সেটাও কিন্তু এই কারণে হচ্ছে, এগুলি বোঝানো হলো, বুঝিয়ে তাকে ওষুধ দেওয়া হলো, এইটাই ভালো আছে। এই আমাদের এইভাবেই আমাদের রুগীকে জানতে হবে, রুগীকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, তার ব্যক্তিগত জীবনযাত্রার যে সমস্ত ত্রুটিগুলি আছে সেগুলি সংশোধন করার জন্য তাকে বলা, তাকে বোঝানো, এই কারণটা, এই কাজটা আমাদের যদি না করি, তাহলে শুধুমাত্র ওষুধেই কিন্তু আমাদের হবে না। ধরুন বারবার করে যদি এই ঘটনাগুলি যদি ঘটে, তাহলে কি সত্যি কি তাকে আরোগ্য করা সম্ভব? মদ খায়, মদ খেয়ে লিভারের সমস্যা হচ্ছে, সিরিয়াস লিভারের দিকে এগোচ্ছে, তাকে মদ ওষুধ দিলে কি শুধুমাত্র হবে? তাকে তো মদ খাওয়াটা বন্ধ করার মতো একটা পরামর্শ তাকে দিতে হবে। নানা রকম ভেনেরিয়াল প্রবলেম নিয়ে আসছে, সে কিন্তু নিষিদ্ধ পল্লীতে যদি রেগুলার যায় আর আপনার ওষুধও খায়, দুটো একসঙ্গে চললে কি আমরা রুগীটাকে সুস্থ করতে পারবো? ফলে রুগীর যাতে জীবনযাত্রাটাকে যদি সহজ সরল ভাবে
চালাতে পারে সেইভাবে তাকে বোঝানো, তাকে উপদেশ দেওয়া, এটা কিন্তু একজন চিকিৎসকের স্বাস্থ্য রক্ষক হিসেবে তার ভূমিকাটা পালন করতে